মানব সভ্যতা ক্রমবিকাশের সঙ্গে সঙ্গেই মানুষের পোশাকেরও ক্রমবিকাশ হয়েছে। বিভিন্ন অঞ্চলের মানুষ ওই অঞ্চলের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেবার লক্ষ্যে তাদের পোশাক নির্ধারণ করেছেন। পরবর্তী সময় তাদের ধর্ম, রাজনীতি, অর্থনীতি এবং ফ্যাশনের প্রয়োজনীয়তায় পোশাকে পরিবর্তন এসেছে তাদের। কিন্তু বাংলার মানুষ প্রাচীনকাল থেকে কি পোশাক পরত? এখানে তো প্রাচীনকাল থেকেই ষড়ঋতু বিদ্যমান। তাহলে বাংলার মানুষ কিসের ভিত্তিতে পোশাক নির্ধারণ করেছিল? পরবর্তী সময়ে বাঙালি সেই পোশাকে কখন এবং কিভাবে পরিবর্তন এসেছিল, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বিভিন্ন প্রমাণ হাতে থাকায় গত কয়েক শতাব্দীতে বাঙালির পোশাকে কী ধরনের পরিবর্তন এসেছে তা যেভাবে বিশ্লেষণ করা যায়, তার আগের সময়ের পরিবর্তন নিয়ে সেভাবে বিশ্লেষণ করা যায় না এবং সেটা নিয়ে কথা বলাও যায় না। বিভিন্ন প্রাচীন ভাস্কর্য ও সাহিত্য থেকে আমরা কিছুটা আঁচ করতে পারি। বাংলা সাহিত্যের সবথেকে পুরনো নিদর্শন চর্যাপদ। কিন্তু চর্যাপদ থেকে সেকালের নারী ও পুরুষ কী ধরনের পোশাক পরিচ্ছদ ব্যবহার করতেন সেই সম্বন্ধে কোনো ধারণা পাওয়া যায় না। তবে প্রাচীন ও মধ্যযুগের যেসব ভাস্কর্য, পোড়ামাটির ফলক এবং পাণ্ডুলিপির চিত্র পাওয়া যায় তা থেকে আমরা তাদের পোশাক সম্বন্ধে কিছুটা জানতে পারি। তাদের বেশিরভাগ পোশাকই ছিল লজ্জা নিবারণ ও শীত গ্রীষ্মসহ বিভিন্ন আবহাওয়ার রুক্ষতা থেকে রক্ষা পাওয়ার জন্য দরকারি ন্যূনতম পোশাক। সেজন্যই সে সময় নারী পুরুষের পোশাকে খুব একটা পার্থক্য ছিল না এবং এই যুগের মানুষের মতো রকমারি পোশাকও ছিল না। নারী ও পুরুষ উভয়ই পরতেন একটিমাত্র বস্ত্র, শাড়ি অথবা ধুতি। অভিজাত পুরুষরা হাঁটুর নিচ অবধি ধুতি পরলেও সাধারণ পুরুষেরা অত্যন্ত খাটো ধুতি পরতেন। নারীরা শাড়ি পরতেন পায়ের কবজি পর্যন্ত ঝুলের। নারী এবং পুরুষের ঊর্ধ্বাঙ্গে অলঙ্কার ছাড়া আর কিছু পরতেন না। উৎসবে ও বিভিন্ন অনুষ্ঠানে অভিজাত নারীরা কখনো কখনো ওড়না ব্যবহার করতেন। সেন আমলে ধনী মহিলারা বিভিন্ন প্রসাধনী ব্যবহার করতেন। নারীরা কানে কচি তালপাতার মাকড়ি এবং কোমরে সোনার তাগা পরতেন। ইন্দো মুসলিম যুগে এসে মুসলমানদের প্রভাবে পোশাকে বড় ধরনের পরিবর্তন দেখা যায়। মধ্যযুগীয় শাসকরা সেই সব রুক্ষ অঞ্চলের পোশাক নিয়ে এসেছিলেন। এদেশে এসে তার পরিবর্তন করেননি। প্রথম দিকে বঙ্গে এইসব পোশাক গ্রহণ করা না হলেও চতুর্দশ-পঞ্চদশ শতাব্দীতে এসে আস্তে আস্তে এই অঞ্চলের মানুষেরা এইসব পোশাক পরতে শুরু করেন। প্রাচীন যুগে নারী পুরুষ উভয়ই এক প্রস্থ কাপড় পরলেও মধ্যযুগে এসে ঊর্ধ্বাঙ্গে, নিম্নাঙ্গে ও মাথায় মোট 3টি বস্ত্র পরতে দেখা যায়। মুকুন্দরাম তার কবিকঙ্কন চণ্ডীতে পাপড়ি পরার কথা উল্লেখ করেছেন। সেই সময় এরকম মুসলমানি পোশাক দরবার ছাড়িয়ে সাধারণ মানুষ, এমনকি অন্য ধর্মের মানুষের মাঝেও ছড়িয়ে পড়ে। শেখ জৈনুদ্দিনের আঁকা লেডি ইম্পের ছবিতে দেখা যায় অভিজাতরা তো বটেই, চাকর বাকররাও মাথায় পাগড়ি পরে আছে। যাদের এত পোশাক কেনার সামর্থ্য ছিল না তারা অবশ্য আগের মতোই শুধু ধুতিই পরতেন। মুকুন্দরামের লেখা থেকে জানা যায় 16 শতকের শেষ দিকের সচ্ছল মুসলমানেরা ইজার অথবা পাজামা পরতেন। মুসলমানদের প্রভাবে পরে হিন্দুদের মধ্যেও ইজার পরার প্রচলন শুরু হয়। ধর্মমঙ্গলে মুসলমানদের লম্বা জামা ও পাগড়ি পরার কথা বলা হয়েছে, কিন্তু এই পোশাক সাধারণ মুসলমানদের জন্য প্রযোজ্য নয়। মুসলমানদের অনেকে ধুতির চেয়েও ছোট একখণ্ড কাপড় পরত, যাকে এখন বলা হয় লুঙ্গি। প্রাচীন বাঙালি সমাজে জুতা পরার কোনো রীতিই ছিল না। পনাই ও পাদুকার উল্লেখ থাকলেও মধ্যযুগের বাংলায় চামড়ার জুতা পরার কথা সেই যুগের কোনো সাহিত্যে উল্লেখ করা হয়নি। 1820 সালের দিকে আঁকা মহররমের মিছিল ও ঈদের ছবিতে সবাইকে ভালো পোশাক পরিহিত অবস্থায় দেখা গেলেও তাদের পায়ে কোনো জুতা বা পাদুকা ছিল না। এ থেকে ধারণা করা যায় সে যুগে জুতা পরার কোনো প্রচলন ছিল না। ইংরেজরা বাংলায় আসার পর তাদের পোশাকের ছাপ পড়তে শুরু করে এই দেশের মানুষের পোশাকে।
তবে মোগলদের পোশাকের মতোই ইংরেজদের পোশাকও রাতারাতি সাধারণ মানুষদের মধ্যে জায়গা করে নেয়নি। ইংরেজরা এই দেশে আসার পরেও বহুদিন এই দেশের মানুষেরা তাদের পোশাক গ্রহণ করেনি। ধীরে ধীরে প্রথমে অভিজাত এবং পরে সাধারণ মানুষদের মাঝে ইংরেজদের অনুকরণে পোশাক পরার প্রচলন শুরু হয়। মোগলদের পতনের পরেও অনেক দিন পর্যন্ত এদেশের হিন্দু মুসলমান উভয় ধর্মাবলম্বীরাই মোগলদের পোশাক পরিধান করতেন। সমাচার দর্পণ পত্রিকায় 1835 সালেও উল্লেখ করা হয় যে বাবু, জমিদার, সেরেস্তাদার ও উকিল ইত্যাদি মহাশয়রা জামা, নিমা, কাবা, কুর্তা ইত্যাদি পোশাক পরতেন। রামমোহন রায় ও দ্বারকানাথ ঠাকুরদের ছবিতেও তাদেরকে এই ধরনের পোশাক পরতেই দেখা যায়। এসব পোশাকে ছিল অভিজাতদের পোশাক। রামমোহন রায়, দ্বারকানাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ সহ সেকালের সব অভিজাত ব্যক্তি তখনও মাথায় পাগড়ি পরতেন। নবাবী আমলের পোশাক ইংরেজ আমলে এসে অক্ষুণ্ণ থাকলেও নতুন করে যুক্ত হয় চেইন আর ঘড়ি। পেলানাথ বাবু তার হুতম প্যাঁচার নকশায় পুজো দেখতে যাওয়া মানুষদের পোশাকের যে বর্ণনা দিয়েছেন তা হলো কোচানো ধুতি, ধোপ দুরস্ত কামিজ, শান্তিপুরি উড়ুনি বা ক্রেপ এবং নেটের চাদর। কামিজ, রামজামা বা লম্বা জামা থেকেই সম্ভবত পরবর্তীতে পাঞ্জাবির উদ্ভব। এই সময়ে কলকাতা কেন্দ্রিক হিন্দু কলেজ সহ বিভিন্ন জায়গায় ইংরেজদের মতো পোশাক পরার প্রচলন দেখা যায়। এদের মধ্যে অগ্রগণ্য ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি পুরো দস্তুর ইংরেজদের মতো পোশাক পরতেন। বাঙালিদের মধ্যে শার্ট খুব জনপ্রিয় হলেও 20 শতকের আগে বাঙালি শার্ট পরত না। এমনকি 20 শতকের অর্ধেক সময় জুড়েও বাঙালিদের মধ্যে খুব একটা শার্ট পরার প্রচলন ছিল না। বাঙালি অভিজাত সমাজে আরেকটি জনপ্রিয় পোশাক হচ্ছে গলাবন্ধ কোট। রবীন্দ্রনাথ থেকে শুরু করে সেকালের প্রায় সমস্ত অভিজাত ব্যক্তির মধ্যে এটি জনপ্রিয় হয়ে ওঠে। অনেক অভিজাত পরিবারের বিলেত ফেরত সদস্যরা এদেশে এসেও পাকাপাকিভাবে বিলেতি পোশাক পরতে থাকেন। এদের দেখা দেখে অন্যরাও এই পোশাকে আকৃষ্ট হয়। অনেকের মধ্যে আবার কোটি ধুতি পরারও প্রচলন দেখা যায়। এটাও খুব জনপ্রিয় পোশাক ছিল একসময়। অভিজাতদের পোশাকে যতটা প্রবলভাবে ব্রিটিশদের ছোঁয়া লেগেছিল, সাধারণ মানুষদের মধ্যে কিন্তু ততটা প্রবলভাবে লাগেনি। সাধারণ মানুষেরা হিন্দু মুসলমান নির্বিশেষে তখনও ধুতি, পাঞ্জাবি, চাদর, লুঙ্গি ইত্যাদি পোশাক পরতেন। কবি কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে কাজী মোতাহার হোসেন প্রায় সকলেই ধুতি পরতেন বলে প্রমাণ পাওয়া যায়। ধুতিকে হিন্দুয়ানি পোশাক হিসাবে চিহ্নিত করার প্রয়াস দেখা যায় কিছু কট্টরপন্থীদের মাঝে। তবে গ্রামের অনেক সাধারণ মানুষ 20 শতাব্দীর প্রথম দিকে ধুতির বদলে লুঙ্গি পরতে শুরু করে। দেশভাগের পর পূর্ব বাংলা থেকে খুব দ্রুত ধুতি লোপ পেতে শুরু করে। হিন্দু মুসলমান সবার মধ্যেই ব্যাপকভাবে লুঙ্গি পরার রীতি শুরু হয়। প্রাচীন বাংলায় সেলাই করা কাপড় পরাকে অপবিত্র মনে করা হতো। সেই জন্যই নারী পুরুষেরা শাড়ি ও ধুতি পরতেন। মুসলমানরা এই দেশে আসার আগে সেলাই করা কাপড় পরা হতো না। মুসলমানরা ধীরে ধীরে এই রীতি চালু করে এবং সমাজে দর্জি নামক এক নতুন পেশার উদ্ভব হয়। বিভিন্ন সময়ে পুরুষদের পোশাক পরিবর্তনের মধ্য দিয়ে গেলেও নারীরা সবসময় প্রায় একই পোশাক পরেছে, আর তা হলো শাড়ি। 100 বছরেরও কম সময় আগে বাঙালি সাধারণ নারীরা শাড়ির সাথে ব্লাউজ বা পেটিকোট পরত না। অভিজাত নারীদের ক্ষেত্রে অবশ্য সে কথা চলে না। ব্রিটিশ শাসনের মাঝামাঝি বা শেষের দিকে এসে অভিজাত নারীদের ফুল হাতা গলাবন্ধ ব্লাউজ পরতে দেখা যায়। অনেক পুরুষ তাদের স্ত্রীদেরকে ব্রিটিশ সমাজে গ্রহণযোগ্য করে তোলার জন্য আলাদা করে পোশাক তৈরি করিয়ে নিতেন। অভিজাত মুসলমানদের মধ্যে উর্দুভাষী নারীদের অনেকে সালোয়ার কামিজ পরলেও বাঙালি মুসলিম নারীরা তা পরতেন না। পরবর্তীতে মুসলিম নারীরা তো বটেই, বাঙালি হিন্দু নারীরাও সালোয়ার কামিজ পরতে শুরু করেন। এই সময় এসে তো কিশোরী থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত সব বয়সের মাঝে জনপ্রিয় পোশাক হিসাবে জায়গা করে নিয়েছে সালোয়ার কামিজ। পুরুষদের মাঝে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পোশাক শার্ট প্যান্ট, টি শার্ট ও গেঞ্জি। বিভিন্ন উৎসবে ও অনুষ্ঠানে পাঞ্জাবি পাজামা থেকে শুরু করে কোটি, স্যুট, ব্লেজার পরার রীতিও চালু আছে বাঙালি পুরুষদের মাঝে। বাঙালি নারীরা বিভিন্ন উৎসবে অনুষ্ঠানে শাড়ি পরলেও আগের চেয়ে শাড়ির প্রচলন কমে এসেছে অনেক। বর্তমানে নারীরা সবচেয়ে বেশি পরেন সালোয়ার কামিজ। এর বাইরে টপ, ফ্রক ইত্যাদি পোশাকও পরছেন।
বিশ্বায়নের যুগে এসে নারী পুরুষ উভয়ের পোশাকেই এখন প্রবলভাবে প্রভাব ফেলছে পশ্চিমা পোশাক। পোশাক দেখতে যেমনই হোক না কেন তা হওয়া চাই আরামদায়ক। কিন্তু শত শত বছরের ঐতিহ্যবাহী আরামদায়ক পোশাক ধুতি বা লুঙ্গি পরতে বাঙালির হীনমন্যতার যেন শেষ নেই। আবহাওয়া আর জলবায়ুর সাথে সবচেয়ে মানানসই পোশাক এখন প্রবল বিক্রমে খ্যাতমার্কা পোশাক হিসাবে প্রতিষ্ঠিত। কিন্তু এখনও গ্রামীণ জনগোষ্ঠী এবং নিম্ন শ্রেণীর শ্রমজীবী মানুষের প্রধান পোশাক লুঙ্গি। অর্থাৎ প্রাচীন বাংলা থেকে আজকের বাঙালির পোশাকে পার্থক্য থাকলেও সংখ্যাগরিষ্ঠ বাঙালির পোশাক প্রায় একই রয়ে গিয়েছে। শেষবেলা একথা বলাই যায়, বাঙালির পোশাকের বিবর্তনের ইতিহাস মূলত অভিজাত শ্রেণীর জাতে ওঠার ইতিহাস, কিংবা সহজ করে বললে অভিজাত পুরুষদের জাতে ওঠার গল্প। ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানিয়ে দেবেন, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।